আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্থাৎ যারা এইচএসসিতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা এবারে 26 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য মূলত এই ভিডিও ক্লাসটি। এবার আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনমূলক ক্লাস নেব এবং এই ক্লাসটি যদি কেউ তোমার শুরু থেকে শেষ পর্যন্ত করো, আশা করি তুমি একটি ক্লিয়ার ধারণা পাবে যে কোন চ্যাপ্টারটি তোমার পড়া দরকার এবং কোন চ্যাপ্টার থেকে কোন টপিকসগুলো পড়লে অবশ্যই এবার পরীক্ষায় তুমি কমন পাবে। চলো কথা না বাড়াই আমরা শুরু করি। শুরুতে আমি তাপগতিবিদ্যা নিয়ে কথা বলবো তোমাদেরকে। তাপগতিবিদ্যা এটি হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। আমি দ্বিতীয় পত্রের সাজেশনটা আগে দিচ্ছি এই কারণে, ম্যাক্সিমাম কলেজে দ্বিতীয় পত্রের টেস্ট পরীক্ষাটা হচ্ছে এবং অনেক কলেজে আবার প্রথম পত্রও হবে। দ্বিতীয় পত্রের পরে এই প্রথম পত্রের সাজেশনটা ওদেরকে দেবো। দেখো, তাপগতিবিদ্যা, তার আগে তোমরা জানো যে এই সেকেন্ড পার্টের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে তাপগতিবিদ্যা অর্থাৎ তাপ নিয়ে একটি মাত্র চ্যাপ্টার আছে। তাপগতিবিদ্যা থেকে তাহলে কোন কোন টপিকগুলো তোমার পড়া দরকার আছে তোমরা দেখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং সূত্রের সাহায্যে শক্তির নিত্যতার যে প্রমাণটা, শক্তির নিত্যতার প্রমাণ। এরপরে আছে তাপগতীয় পরিবর্তন। তাপগতীয় পরিবর্তন বিশেষ করে সমষ্ণ এবং রুদ্ধতাপের সূত্রের সাহায্যে পিভিটি নির্ণয়, পিভিটি এবং কৃতকাজ নির্ণয়। অর্থাৎ দেখো, এই যে তাপগতীয় পরিবর্তন আছে, সমচাপ, তারপর হচ্ছে তোমার সমায়তন, রুদ্ধতাপ, সমষ্ণ, এইগুলোর মধ্যে সবচেয়ে সমষ্ণ আর রুদ্ধতাপের যে সূত্রগুলো আছে এবং এর সাহায্যে যে কৃতকাজ বের করা যায়, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের। অর্থাৎ যদি আমি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকসটা। এরপরে 3 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো দক্ষতা, কার্নোট ইঞ্জিন এবং এনট্রপি। দক্ষতা, কার্নোট ইঞ্জিন এবং এনট্রপি। এরপরে যদি আমি লাস্ট বলি ফ্রিজ, তারপরে এছাড়া তোমার সিপি এবং সিভির কিছু বিষয় আছে। সব মিলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি স্টার মার্কস করি, দেখো এই যে তাপগতীয় পরিবর্তনের মধ্যে তাপগতীয় পরিবর্তন যে 4টা আছে তার মধ্যে সবচেয়ে সমষ্ণ রুদ্ধতাপ সূত্রের সাহায্যে যে তোমরা পিভিটি বের করতে পারো আর কৃতকাজ বের করতে পারো, সেই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরেই যদি আমি ধরি কোনোভাবে এখান থেকে প্রশ্নটা মিস গেলে দক্ষতা, কার্নোট ইঞ্জিন, এনট্রপি। সবচেয়ে পরীক্ষায় অতীতে বেশ কয়েক বছরের বোর্ড যদি পর্যালোচনা করো তোমরা দেখতে পাবা সবচেয়ে প্রশ্ন আসছে এই টপিকসগুলো থেকে বেশি। এরপরে যদি কোনোভাবে মিস হয় তাহলে এই দুটাতে যেতে পারে। কাজেই তোমাদের প্রথম এই চ্যাপ্টার খুলেই যে টপিকসটা পড়বা সেটা হচ্ছে এই অংশটা, সমষ্ণ রুদ্ধতাপের যা যা জানো, অর্থাৎ পিভিটি যেভাবে বের করা যায় এবং কৃতকাজগুলো যেভাবে বের করা যায় খুব সুন্দর করে করবা। আর বিশেষ করে এই যে কার্নোট ইঞ্জিনের যে সাইকেলগুলো আছে, 4টা সাইকেল, প্রত্যেকটা সাইকেলের ধরে ধরে অর্থাৎ তোমার কৃতকাজ, তারপরে দক্ষতা, এনট্রপি, অর্থাৎ কার্নোট ইঞ্জিনটা খুবই সুন্দর করে দেখবা আর এই জায়গাটুকু দেখবা। আশা করি এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের এবারে অবশ্যই আসবে। তাপগতিবিদ্যা অধ্যায় আলোচনা আমার শেষ। এরপর আমি শুরু করব স্থির তড়িৎ।
আজকে আমি শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো থেকে যেগুলো প্রশ্ন আসবে সেগুলো, এর পরবর্তীতে যদি তোমরা চাও তাহলে বিভিন্ন টপিক্সের উপর আমি আলোচনা করতে পারি। এরপর দেখো স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে, তাপগতিবিদ্যা থেকে যেমন একটা প্রশ্ন হবে, স্থির তড়িৎ থেকে তেমন একটি পূর্ণাঙ্গ সৃজনশীল হবে। স্থির তড়িতের কথা যদি বলতে যাই, দেখো শুরুতে আমি যে তড়িৎ বল, তারপরে তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল, তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য। এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, বিশেষ করে তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য থাকে। এই অংশটা যদি কোনোভাবে মিস যায়, অর্থাৎ এখান থেকে যদি প্রশ্ন না আসে, সেক্ষেত্রে কি হবে? আর তড়িৎ বিভব তড়িৎ বলের যে প্যাটার্নগুলো আছে, অর্থাৎ সরল রেখা, ত্রিভুজ, তারপর হচ্ছে গোলক, এরপর হচ্ছে আয়তাকার, বর্গ, যা যা টপিকসগুলো আছে সুন্দর করে তোমরা ওই প্রত্যেকটা প্যাটার্নে ধরে ধরে তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্যটা ক্লিয়ার করবা। যদি কোনোভাবে এই অংশ থেকে প্রশ্ন না হয়, তাহলে কোন জায়গা থেকে প্রশ্ন হবে? এই যে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা ধারক। ধারক, ধারকের সমবায়, সঞ্চিত শক্তি আর সমান্তরাল, আর হচ্ছে ওই যে গোলাকার ধারকগুলো আছে, বিশেষ করে সমান্তরাল ধারকটা বেশি ইম্পর্টেন্ট, সমান্তরাল ধারক। তাহলে আমি যদি এই দুইটা টপিকস এর 3 স্টার দিই, তাহলে এটা আমি 2 স্টার দেব। এরপরও যদি মনে করো না আমি আরো একটু ভালোভাবে পড়ে যাব, তাদের জন্য এই যে দ্বিমেরু ভ্রামক আর গাউসের সূত্র। তবে আমি আবারও বলছি যে খুবই খুবই ইম্পর্টেন্ট তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য। আশা করি ওইখান থেকেই প্রশ্ন হবে, তারপর কোনোভাবে স্লিপ করলে এখানে চলে যাবে। তাহলে স্থির তড়িৎ সম্পর্কে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছে আমি চলতড়িৎ। চলতড়িৎ, আসলে চলতড়িৎ অধ্যায়টা মানে স্পেসিফিক ভাবে একটু বলা খুব কঠিন, কারণ মাঝে মাঝে দেখা যায় এই চ্যাপ্টারের প্রশ্ন খুবই ইজি করে, আবার মাঝে মাঝে একটু ঝামেলাও করে। তবে চলতড়িতের যদি আমরা শুরুতেই করি এখানে যে তড়িৎ প্রবাহের ফলে তাপ, তারপরে রোধের সমবায় এবং আই ভি পি নির্ণয়, অর্থাৎ রোধগুলাকে সাজায় তুল্য রোধ বের করা, কোন রোধের মধ্যে কতটুকু আই ভি যায় সেগুলা, এরপরে উৎপন্ন তাপ, এই টপিকসটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এরপরে যদি আমি 2 নম্বরের পজিশন রাখি এখানে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন যে ব্রিজ আছে তাই না, এই যে হুইটস্টোন ব্রিজ শান্ট, এরও খুব ইম্পর্টেন্ট একটা পর্যায়ে আছে। আর কিরশফের সূত্রের প্রয়োগ। তাহলে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই শুরুতে যে দুটো আছে দেখো, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, রোধের সমবায়ের সাহায্যে আইভিপি নির্ণয়, আর হুইটস্টোন ব্রিজ, এখান থেকে আশা করি কোশ্চেন হবে। আর যদি কোনোভাবে ওটা মিস যায়, সেক্ষেত্রে
কিরশফের সূত্র প্রয়োগটা দেখতে পারো। আর এই যে মিটার ব্রিজের অঙ্ক তেমন বেশি আসে না, মাঝে মাঝে আসে, তো এমসিকিউতে আসে। তাহলে চলত্রিশ সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে আশা করি। এরপরে যদি আমরা চুম্বকের কথা বলি, চুম্বকের দুইটা আছে, প্রথম চুম্বক তড়িৎ চুম্বকের ক্রিয়া আর পর একটা আবেশ। তাহলে এই দুইটা চুম্বক কিন্তু দীর্ঘ 5 বছর ধরে ছিল না। এখন এই দুইটা চুম্বক থেকে যদি প্রশ্ন এবার হয়, তাহলে প্রথম চুম্বকের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়টা, চুম্বক কিন্তু দুইটা অধ্যায় আছে দেখো, একটা চুম্বক ক্রিয়া যেটা বলা হচ্ছে, আর একটা চুম্বক আবেশ। চুম্বক আবেশ এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, আর এটা পঞ্চম অধ্যায়। দুইটা চ্যাপ্টার মিলে কিন্তু একটি প্রশ্ন হবে। এখানে একটু মানে একটু বিষয় আছে, দুইটা চ্যাপ্টার যেহেতু, এমনও হতে পারে কখ থেকে এখান থেকে কখ নিতে পারে, আর এখান থেকে গখ নিতে পারে, আবার এখান থেকে কখ, এখান থেকে গখ, আবার যে কোনো একটা করতে পারে। কাজে তোমরা যারা দুইটা অধ্যায় পড়ার মতন ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে হয়তো যারা দুর্বল, তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখতে পারো কি করবা। আর যারা ভালো, তারা অবশ্যই সবই পড়তে হবে। আর চুম্বক ক্রিয়ার যে বিষয়টা, এখানে অনেকগুলো টপিকস থাকলেও বেশি সবচেয়ে আসছে যে সোজা তারের চুম্বক ক্রিয়া, তারপরে আসো বৃত্তাকার তার, আর 3 নম্বরে যদি আমরা লিখি আরেকটা হচ্ছে এই যে আয়তকার তারের ক্ষেত্রে সৃষ্ট টর্ক, এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ চৌম্বক ক্রিয়া অধ্যায়টা যদি তুমি দেখতে চাও, তাহলে সোজা তার আর বৃত্তাকার তারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, এখানে আরেকটা আছে যে সমান্তরাল তার, সবগুলো সে একই রকম সূত্র কাছাকাছি, সমান্তরাল তার। আর আয়তাকার টর্ক বলতে যে একটা আয়তাকার ফ্রেম অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা আয়তাকার ফ্রেম রেখে যদি আমরা তড়িৎ প্রবাহের ব্যবস্থা করি, তাহলে যে ঘটনাটা ঘটে বা যার টর্কের সৃষ্টি হয় সেই সংক্রান্তটা। তার মানে চুম্বক ক্রিয়ার মধ্যে তাহলে আবারও ঘুরে ফিরে আসছে যে সোজা তার, বৃত্তাকার তার এবং একটা আয়তাকার ফ্রেমকে যদি আমরা চুম্বক ক্ষেত্রে রেখে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ব্যবস্থা করি, তাহলে কি ঘটনাটা ঘটতে পারে সেই সংক্রান্ত, এবং সমান্তরাল দুটো তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে, এটা গেল তোমার চুম্বক ক্রিয়া। আর চুম্বক আবেশ যেটা পঞ্চম অধ্যায়, আবেশ থেকে যে বিষয়টা আসতেছে বারবার ঘুরে ফিরে, সেটা হচ্ছে যে এখানে অর্থাৎ যে তোমার ট্রান্সফরমার যেটা আছে, ট্রান্সফরমারটা তোমরা লিখতে পারো, আর 2 নম্বর হচ্ছে এই যে পরিবর্তী তড়িৎ প্রবাহের পরিবর্তিত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ই এবং আয়ের যে পরিবর্তনগুলো হয়, তোমরা এখান থেকে এই টপিকসটাই পড়তে পারো। ট্রান্সফরমার এবং এই যে এসি আর ডিসি কারেন্টের ক্ষেত্রে এসি কারেন্টের যে বিষয়গুলো হয় সেটা পড়তে পারো। আর বিশেষ করে আরেকটা যে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডিসি কারেন্টের থেকে এসি কারেন্ট কেন বেশি বিপজ্জনক, সেটা তোমরা যখন বিস্তারিত পড়বা সেক্ষেত্রে বুঝতে পারবা। তাহলে আমরা কি পাইলাম, চৌম্বক ক্রিয়া থেকে আমরা সোজা তার, বৃত্তাকার তার, আয়তাকার তারের ক্ষেত্রে যে টর্ক, সমান্তরাল তার, আর এখানে ট্রান্সফরমার, পরিবর্তিত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি কি ঘটতে পারে ই আর আয়ের, সেই বিষয়গুলো ভালো করে করবো আশা করি। তাহলে চুম্বক থেকে একটি পূর্ণাঙ্গ তুমি সিকিউ অ্যান্সার করতে পারবে। এবার আসো আলোর যে বিষয়টা, আলোর কিন্তু দুটি চ্যাপ্টার আছে, দুটো চ্যাপ্টার মিলে একটি হবে দেখো। অর্থাৎ আমি যদি লিখি জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর অপরদিকে ভৌত আলোক বিজ্ঞান, একটু লক্ষ্য করো তোমরা
একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা কি দিয়েছি, ভৌত আলোক বিজ্ঞান। এটা হলো ষষ্ঠ অধ্যায়, এটা হলো সপ্তম অধ্যায়। এই দুইটি চ্যাপ্টার মিলে একটি প্রশ্ন হবে। আর তোমরা তো জানো দীর্ঘদিন শর্ট সিলেবাসের কারণে এই চ্যাপ্টারটি ছিল না, অর্থাৎ 5 বছর পর এই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা এসেছে। তার আগে শুধুমাত্র এইটা ছিল, এখান থেকে বারবার কোশ্চেন আসছে, এখান থেকে দীর্ঘদিন ধরে প্রশ্ন আসেনি। কাজে এইবার আমার যেটা ব্যক্তিগত ধারণা এটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বারবার প্রশ্ন এসেছে দীর্ঘ 5 বছর ধরে, আর এটা যেহেতু ছিলই না এটা, কাজে এটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমার কাছে এই দুটো চ্যাপ্টারের মধ্যে এইদিকে আমি স্টার মার্কস করব, এটাকে দিব না। তাহলে এইটার ক্ষেত্রে যদি তোমরা পড়তে চাও তাহলে কি পড়তে পারবো বেশি? আমার কাছে 1 নম্বর প্রজেক্ট আছে, অর্থাৎ লেন্স প্রস্তুতকরণের সূত্রটা আমি 1 নম্বরে রেখে দিব। এবং লেন্স প্রস্তুতকরণের সূত্র পড়তে গেলে যে 1/v+1/u = 1/f সংক্রান্ত যত যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো তোমরা দেখতে পারো। তারপরে 2 নম্বরে আসো আমি দিব প্রিজম, অর্থাৎ এই দুটোই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে 3 নম্বর যদি আমি দিতে চাই তাহলে দেব জটিল অনুবীক্ষণ যন্ত্র, আর তার সাথে তোমার নভ দূরবীক্ষণ যন্ত্র। আমি আবারও বলছি দুইটি আলো থেকে একটি সিকিউ হবে, তবে এটা বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে দীর্ঘ 5 বছর ধরে কোশ্চেন আসতেছে, 5 বছর পর ধরে যেহেতু ফিরে এসেছে, কাজে এটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? আর এইটার মধ্যে দেখো লেন্স প্রস্তুতকরণের সূত্র, প্রিজম, এই দুটা আমি স্টার মার্ক দিয়েছি, এরপর এটা দিলাম সিঙ্গেল। তার মানে তোমরা এই চ্যাপ্টারটা পড়তে চাইলে তোমরা এইটা নিয়ে আগে সাজাই এভাবে পড়বে। আর এইটা থেকে যদি কথার কথা আবারও দেই বা পড়তে চাও সেক্ষেত্রে তোমরা পড়তে পারো ব্যতিচার, গ্রেটিং আর অপবর্তন। তবে আমার যেটা ব্যক্তিগত যেটা ধারণা, কোশ্চেন এবারে এখান থেকেই হবে। দেখো তাহলে আমরা আলোর যে বিষয়টা শেষ করলাম। এবার আসো 7 নম্বরের পরে আধুনিক পদার্থবিজ্ঞান। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এখান থেকে যে সিকিউগুলো হয় সেগুলোও খুব ইজি। তোমরা যারা এই চ্যাপ্টারটা এখনো পড়ো নাই বা পড়তে যাচ্ছ, না পড়লেও পড়ে নিতে পারো। এখানকার থিওরি একটু অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু সৃজনশীলটা খুব ইজি হয়। তাহলে এখান থেকে কি করতে পারো? এখান থেকে দেখো কাল দীর্ঘায়ন, তারপরে আসো দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, এরপর আসো আপেক্ষিকতার তথ্য অনুসারে গতিশক্তি, তারপরে মোট শক্তি, আপেক্ষিকতার তথ্য অনুসারে গতিশক্তি, মোট শক্তি এবং নিউটনিয়ান গতিশক্তি এর সাথে তুলনা। এটাকে আমি ডাবল স্টার দেব, মানে এইখান থেকেই কোশ্চেন হওয়ার সম্ভাবনা ট্রিপল দিয়ে দিলাম, খুবই বেশি। এটা কোনো কারণে যদি মিস হয় সেক্ষেত্রে আমরা যাব ফটোতড়িৎ ক্রিয়া, এটাকে দিলাম আমি ডাবল স্টার। এরপরে যদি আরো কেউ ভালো করে পড়তে চাও তার ক্ষেত্রে কম্পটন ক্রিয়া এবং ডি ব্রগলির
তরঙ্গ দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তাহলে আমাদের যেটা প্রত্যেকবারেই প্রশ্ন হয় এখান থেকেই হবে, এবারেও আশা করি তোমাদের কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরবৃদ্ধি যে বিষয়টা আর আপেক্ষিকতা, তথ্য অনুসারে শক্তি গতিশক্তি, এই টপিক থেকে প্রশ্ন হবে, নিশ্চিত থাকো তোমরা। কোনোভাবে যদি এখান থেকে স্লিপ করে সেক্ষেত্রে তোমার ফটোতড়িৎ ক্রিয়া অথবা কম্পোনেন্ট ক্রিয়া, তাহলে আমি এই টপিকসটাকে দিলাম দেখো 3 স্টার দিলাম, আর এটাকে 2 স্টার দিলাম, আর এটার কোনো স্টার দিলাম না। তারপর একটু তোমাদেরকে যারা নতুন তাদেরকে বলি, এই কম্পোনেন্ট ক্রিয়া এইটা কিন্তু দীর্ঘ 4-5 বছর ধরে শর্ট সিলেবাসে ছিল না, এবার এটা নতুন ইনক্লুড করেছে, কাজে এইটা অনেকে দেখতে পারো যদি চাও। এইগুলো পদার্থবিজ্ঞান অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান। এখন আসো পরমাণুর মডেল। পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। দেখো এখান থেকে অবশ্যই একটি কোশ্চেন হবে, এর কোনো সন্দেহ নাই। তাহলে এই চ্যাপ্টারের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? আমি 1 নম্বরে এটা দেব, অর্ধায়ু, তারপরে হচ্ছে তোমার অর্ধায়ুর সাহায্য নিয়ে আর কি, অর্ধায়ুর সাহায্যে যে টি এন এন নট কতটুকু অবশিষ্ট থাকবে, কতটুকু ভেঙে গেছে, তারপরে বিভিন্ন যে কিছু গ্রাফ দেওয়া আছে অর্ধায়ুর সাথে সময়ের সাথে, এই টাইপের ম্যাথগুলোকে আমি 1 নম্বরে রেখে দিলাম। আর 2 নম্বর যদি আমি স্থান দেই সেক্ষেত্রে তোমাদের এই যে বোরের তথ্যর সাহায্যে, বোরের তথ্যের সাহায্যে ই এবং আর নির্ণয় অর্থাৎ ব্যাসার্ধ, এবং একটা কক্ষপথ থেকে যখন আর একটা কক্ষপথে ইলেকট্রন যায় বা উপর থেকে নিচে আসে আলো দৃশ্যমান হবে কিনা, এই যে বিকিরিত শক্তি দৃশ্যমান হবে কি না, এটা দিলাম 2 স্টার। আর একটা হচ্ছে ভর ত্রুটি, ভর ত্রুটি ম্যাথগুলো খুব ভালো করে করবা তোমরা। দেখো তাহলে আমরা অর্ধায়ুর সাহায্যে টি এনটাই 1 নম্বরে দিলাম, এরপরে বোরের তথ্যের সাহায্যে ই এবং আর অর্থাৎ শক্তি এবং ব্যাসার্ধ নির্ণয় আর ভর ত্রুটি। আর বিশেষ করে এই ই আর আর নির্ণয়ের সময় একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথ যখন ইলেকট্রনের ট্রান্সফার হয়, কখনো শক্তি শোষণ করে, কখনো বিকিরণ করে, মানে বিকিরিত শক্তিটা দৃশ্যমান হবে কিনা, এই টাইপের অঙ্কগুলো খুব ভালো করে করবা। এবার দেখো শেষ অধ্যায় অর্থাৎ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, যেটা বলা হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এটা শেষ। এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটি কোশ্চেন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখানকার বড় প্রশ্নের মধ্যে যেগুলো অবশ্যই পড়ে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এই যে ভিআই লেখ, 2 নম্বর হচ্ছে তোমার রেকটিফিকেশন, 3 নম্বর দাঁড়াচ্ছে হচ্ছে তোমার অ্যাম্পলিফিকেশন, এরপরে হলো ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার। এই যে ভিআই লেখ, রেকটিফিকেশন, অ্যাম্পলিফিকেশন, ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার, তারপরে এই যে আলফা, বিটা, আইই, আইবি, আইসির যে অঙ্কগুলা, এই চ্যাপ্টারে ইদানিং বেশ কয়েক বছর ধরে গ নাম্বারে এই ম্যাথগুলো বারবার দিচ্ছে, আর ঘ নম্বরে এইগুলোর মধ্যে একটা দেয়। তো মাঝে মাঝে যে তোমাদের আইসিটির যে
অর্থাৎ গেটগুলা আছে, মৌলিক গেট বা লজিক গেট যেটাই বলি, এই লজিক গেটগুলা, তবে এইটাকেই আমি অবশ্যই 3 স্টারই দেব এটাকে। অর্থাৎ ভিআই লেখ, রেকটিফিকেশন, অ্যামপ্লিফিকেশন, ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার। আর এই কোটার ম্যাথ অবশ্যই করো, ম্যাথের সূত্রটা তো খুবই ইজি, তোমরা জানো আলফা ইকুয়াল টু দেখা আইসি ভাগ আইই, তারপরে হচ্ছে বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি, আর আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। আর একটা আছে তোমাদের হচ্ছে ওই যে এপি আর এভি, অর্থাৎ অ্যাম্পলিফিকেশন অফ পাওয়ার আর অ্যাম্পলিফিকেশন অফ ভোল্টেজ, অর্থাৎ ক্ষমতা বিবর্ধক আর তোমার ভোল্টেজ বিবর্ধক। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ক্লাসটি দেখেছো, সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকসগুলো পড়তে হবে এবং কোন টপিকসগুলো এবারে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই ক্লিয়ার হয়েছে। আর যদি তোমাদের এই ক্লাসে কোনো টপিকস নিয়ে আলোচনা করার দরকার পড়ে বা কোনো সাজেশন যদি ক্লিয়ার না হয়, আমাকে কমেন্টে জানাই দিবা, ওই বিষয়টা তোমাদেরকে আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি এই ভিডিও অনুযায়ী যেভাবে সাজেশনগুলো তোমাদেরকে দিলাম সেই সাজেশনগুলো ফলো করো, ইনশাল্লাহ এই পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করবে। সবাইকে ধন্যবাদ।